ইসলামের ইতিহাস বিষয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং অনলাইনে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এগুলা সঠিকভাবে তোমরা দেখছো এবং সেগুলা তোমরা চর্চা করছো। আজকের এই ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের উপরেই আমি এই ক্লাসটি নিব। এটি এই পঞ্চম অধ্যায়ের শেষ ক্লাস। তো আসো আমরা আজকের ক্লাসটি ঠিকভাবে দেখি এবং বোঝার চেষ্টা করি। আজকের আলোচনার বিষয় হলো আগরতলা ষড়যন্ত্র মামলা এবং দ্বিতীয় পর্যায়ে আমি আলোচনা করব ৬৯-এর গণ অভ্যুত্থান সম্পর্কে। তো আগরতলা ষড়যন্ত্র মামলা ১৯৬৮ খ্রিস্টাব্দে ঐতিহাসিক আগরতলা মামলা পাকিস্তান সরকারের পূর্ব পাকিস্তানের অধিকার বঞ্চিত, বৈষম্যের শিকার হওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নস্যাৎ করার এক ব্যর্থ প্রচেষ্টা। এর ফলে পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দেয়। আমরা জানি যে ১৯৬৬ সালে ৬ দফা যে ডাক দেওয়া হয়েছিল, বৈষম্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছিল, কিংবা বৈষম্য কেমন হচ্ছে সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছিল সরকারকে, কিন্তু ৬৬-র সেই ৬ দফাকে উপেক্ষা করেছে পাকিস্তান শাসক গোষ্ঠী এবং তারা চেষ্টা করেছে যে যারা এই ৬ দফার পিছনে আছে তারা রাষ্ট্রদ্রোহী এবং সেই হিসেবেই তারা একটি ১৯৬৮ সালে মিথ্যা মামলা দায়ের করে এদেরকে আমরা বলবো যে দমিয়ে রাখার চেষ্টাই করেছিল, ব্যর্থ চেষ্টা করেছিল এবং সেই মামলাটির নামই হয়েছে আগরতলা মামলা। তো যার দরুন এই পুরো পাকিস্তানের লোকজন আইয়ুব খানের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দিল। এই ৬৮ সালের মামলা কি? রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল বঙ্গবন্ধু নেতৃত্বে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ভারতীয় সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়। সেখানে ভারতের সহায়তায় সশস্ত্র আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করা হয়। এই জন্য মামলাটির নাম হয় আগরতলা মামলা। সরকারি নথিতে মামলার নাম হল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। ১৯৬৬ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে শেখ মুজিবকে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়েছিল। আমরা এই মামলায় যারা আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাদের নামগুলো এক নজরে দেখে নিতে পারি। শেখ মুজিবুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন, স্টুয়ার্ট মুজিবুর রহমান, সুলতান উদ্দিন আহমেদ, নূর মোহাম্মদ, আহমদ ফজলুর রহমান, ফ্লাইট সার্জেন্ট মফিজুল্লাহ, এবিএম আব্দুস সামাদ, হাবিলদার দলিল উদ্দিন হাওলাদার, রুহুল কুদ্দুস, ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ ফজলুল হক, ভূপতিভূষণ চৌধুরী, বিধান কৃষ্ণ সেন, সুবেদার আব্দুর রাজ্জাক, হাবিলদার ক্লার্ক মুজিবুর রহমান, ফ্লাইট সার্জেন্ট আব্দুর রাজ্জাক। তারপরে ছিলেন খান এম মনসুর রহমান, এ কে এম শামসুল হক, হাবিলদার আজিজুল হক, এএসি মাহফুজুল বারি, সার্জেন্ট শামসুল হক, মেজর ডক্টর শামসুল আলম, ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মোতালেব, ক্যাপ্টেন এম শওকত মিয়া, ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা, ক্যাপ্টেন এএনএম নুরুজ্জামান, সার্জেন্ট আব্দুল জলিল, মোহাম্মদ মাহবুবউদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট এম মতিউর রহমান, প্রাক্তন সুবেদার তাজুল ইসলাম, মোহাম্মদ আলী রেজা, ক্যাপ্টেন ডক্টর খুরশিদ উদ্দিন আহমদ এবং লেফটেন্যান্ট আব্দুর রৌফ। ৩৫ জনের নামে মামলা করা হয়েছিল। এরা ছিলেন সরকারি বেসামরিক অফিসার, সামরিক অফিসার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। তো আমরা দেখতে পাই যে আগরতলা মামলা রুজু করা হলো এবং এই মামলাকে খুব স্বল্প সময়ের মধ্যেই এই মামলার বিচার করার জন্য ১৯৬৬ সালে একটি অর্ডিন্যান্স জারি করা হলো যে এই মামলাটি কি হবে না, সাধারণ বিচারালয়ে এটা বিচার হবে না, এই মামলাটির জন্য স্পেশাল একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা হলো এবং বলা হলো যে পুলিশের কাছে আসামিরা যা বলবেন সেটাই সাবুত হিসাবে, প্রমাণ হিসাবে ধরে নেওয়া হবে। তো এইভাবেই আমরা দেখতে পাই যে সেই বিশেষ আদালতের মাধ্যমেই মামলাটি পরিচালনা করার জন্য যে নিয়ম
জারি করা হয়েছিল। তারপর ভিত্তি করেই পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি S.A. রহমানের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল আদালত গঠন করা হলো। 19 জুন 1968 সালে ঢাকা ক্যান্টনমেন্টে দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার এই মামলার বিচার কার্য শুরু হয়। এখানে পাঞ্জাবি আইনজীবী মঞ্জুর কাদের রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী ছিলেন এবং তার সাথে অন্যান্যরা যুক্ত ছিলেন। আর অপরপক্ষে আসামির পক্ষে এই মামলাটি পরিচালনা করেছিলেন ব্রিটিশ আইনজীবী টমাস উইলিয়াম। তার সাথে আমাদের দেশের নামকরা ব্যারিস্টাররা সহযোগী হিসেবে ছিলেন। 1969 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই মামলা চলে। অনেক সাক্ষী এখানে তারা হাজির করার চেষ্টা করেছে জোরপূর্বক, এবং যেহেতু মন থেকে সাক্ষীরা মিথ্যা বলতে চাচ্ছিল না, যার দরুন সাক্ষীরা কিন্তু সাক্ষ্য দেওয়ার সময় মিথ্যা বলতে অনীহা প্রকাশ করে। পাশাপাশি আসামিরা জোরালোভাবে সেই সব মিথ্যাচারের প্রতিবাদ করেছিল, যার দরুন বিচার কার্যটা কি হলো, ক্রমশ শিথিল হয়ে পড়ল। তাহলে একদিকে আমাদের এই 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা এভাবে যখন দুর্বল হচ্ছে, সরকার বুঝতে পারছে যে কি করা যায়। পাশাপাশি এই মামলা থেকে মামলার আসামিদের মুক্ত করা তথা এই পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ইত্যাদির ব্যাপারে জোরালো ভূমিকা রেখেছিল সেই সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, তার সাথে জনগণ, যেটা আমরা দেখি 1969 সালে গণ অভ্যুত্থান হিসাবে চিহ্নিত। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরাজমান বৈষম্য দূরীকরণার্থে আমি একটু আগে বলেছি বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা দাবি উপেক্ষিত হয়েছিল। পাশাপাশি দমন করার জন্য দমনমূলক একটি মামলা করা হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলা। এই দুটি কারণে দেখা গেল যে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আইয়ুব বিরোধী আন্দোলন তীব্রতর করলেন। এই আন্দোলনকে আরও জোরদার করার জন্য 8টি রাজনৈতিক দল মিলে গণতান্ত্রিক সংগ্রাম কমিটি, যাকে ইংরেজিতে বলা হয়েছে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, সংক্ষেপে DAC, ডাক, এই ডাক গঠন করলো এবং এই জোট যে দাবিকে সামনে নিয়ে এগিয়েছিল সেখানে বলা হয়েছে যে আইয়ুবের যে স্বৈরাচারী শাসন, সেই শাসনের অবসান ঘটাতে হবে এবং মৌলিক অধিকার পুনরুদ্ধার করতে হবে। তোমরা জানো যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি গণতন্ত্র জারি করেছিলেন, একদম নিজস্ব একটি কৌশল। তো সেই মৌলিক গণতন্ত্রের বিরোধিতা করে প্রকৃতপক্ষে যে গণতন্ত্র, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই রাজনৈতিক নেতৃবৃন্দ ডাক, DAC সম্মিলিত এই রাজনৈতিক দল এটা গঠন করল। পাশাপাশি আমরা দেখতে পাই যে ছাত্র দলও তাদের 11 দফা ভিত্তিক আন্দোলন শুরু করেছে। 1969 সালের জানুয়ারি মাসে এই ছাত্র নেতৃবৃন্দ, বিশেষ করে এখানে আমরা কয়েকটি ছাত্র সংগঠনের দেখা পাই। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের মধ্যে আমরা দুটি দল দেখেছি, মস্কোপন্থী, চীনপন্থী, তারপরে জাতীয় ছাত্র ফেডারেশন ইত্যাদি দল একত্রিত হয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করল। এবং এই ছাত্রদের 11 দফা যে ছিল, সেই 11 দফার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কয়েকটি দফা এখানে আমি বলতে চাই। যে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ও সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স বাতিল সহ শিক্ষার সুযোগ বৃদ্ধি, ব্যাংক ও বাতিল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সকল নির্যাতনমূলক আইন এবং বন্দীদের মুক্তি করা এবং আগরতলার ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে হবে, এগুলো ছিল। ব্যাংক এবং আমরা এখানে যেটা বললাম যে বাতিল না, ব্যাংক এবং যে বড় প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করার কথা বলা হয়েছে। সর্বোপরি আগরতলা মামলাকে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানানো হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। তাহলে আমরা দেখতে পাই যে একদিকে জাতীয় নেতৃবৃন্দ আন্দোলন করছেন, পাশাপাশি ছাত্ররাও আন্দোলনে নেমেছেন। এবং দুই দলের যে আন্দোলনের আমরা বলবো যে উদ্দেশ্য কিন্তু একটি। কাজেই আমরা এই যুগপৎ যে আন্দোলন শুরু হলো সেই 1968 থেকে নিয়ে 69-এ এসে 69-এর শুরুর দিকে, তো বলা হচ্ছে 1968 সালে আইয়ুব খান কি করলেন, উন্নয়নের দশক। আমরা জানি যে 1958 সাল থেকে সামরিক শাসন জারি করেছেন তিনি, তারপরে তিনি প্রেসিডেন্ট হয়ে গেছেন মৌলিক গণতন্ত্রের মাধ্যমে।
তো 10 বছর হলো তার, তিনি এখন উন্নয়নের দশক তিনি আড়ম্বরের সাথে পালন করার জন্য ডাক দিলেন। কিন্তু সেই সময়ে এই 69-এর 18 জানুয়ারি থেকে ছাত্রদের যে বিক্ষোভ, 20 তারিখে সেই বিক্ষোভের একটা চরম রূপ, এবং সেখানে পুলিশ গুলি চালালো, সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান শহীদ হলেন। 24 জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস পালিত হলো, এদিন শহীদ হলেন কিশোর মতিউর। এভাবে আন্দোলন কিন্তু চলছে। পাশাপাশি উন্নয়নের দশকের চরম বিরোধিতা করেছেন ডাক, অর্থাৎ আমরা যে রাজনৈতিক দল একত্রিত হয়ে যে বিরোধী আন্দোলন, বিরোধী জোট গঠন করেছিল, সেই জোটের পক্ষ থেকেও। এবং এই যে আন্দোলন, সেই আন্দোলনের তীব্রতা অনুভব করে পাকিস্তান সরকার তখন দিশেহারা হয়ে গিয়েছিল। এবং আমরা দেখতে পাই যে অন্যায়ভাবে 15ই ফেব্রুয়ারি আগরতলা মামলার আসামি সার্জেন্ট জহুরুল হক, সেই জহুরুল হককে অন্যায়ভাবে কারাগারে হত্যা করা হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে, তিনি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন, বিনা কারণে সেই দিন পাকিস্তান সেনাবাহিনীর লোক শামসুজ্জোহাকে হত্যা করল। এবং এই যে দুটি হত্যা, সার্জেন্ট জহুরুল হক এবং ডক্টর শামসুজ্জোহা, এই দুটি হত্যায় মনে হলো যেন যে অগ্নিতে ঘৃতাহুতি দিল, অর্থাৎ উত্তাল হয়ে উঠল এই পুরো পাকিস্তানের রাজনৈতিক মাঠ। এই আন্দোলনের দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল, যার দরুন সেই লৌহমানব নামে খ্যাত আইয়ুব খান 21 তারিখ অর্থাৎ 21 ফেব্রুয়ারি এক বেতার ভাষণে তিনি কি করেছিলেন? আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করেছিলেন এবং বঙ্গবন্ধু সহ সকল বন্দী আসামিদের তিনি নিঃশর্ত মুক্তি দিয়েছিলেন। 21 তারিখের এই ঘোষণার বলে আমরা দেখতে পাই যে 22 ফেব্রুয়ারি কারাগার থেকে বঙ্গবন্ধু সহ অন্যান্য আসামিরা বেরিয়ে এসেছিলেন। তো আমরা এই মামলার গুরুত্ব ও এর 1968 সালের সেই যে আগরতলা ষড়যন্ত্র মামলার গুরুত্ব যদি বলি, যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে আগরতলা মামলার ভূমিকা তাৎপর্যপূর্ণ। বাঙালির দৃঢ় এবং ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে এই মামলার পেছনে পাকিস্তান সরকারের অসৎ উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হয়। এই মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে আইয়ুব সরকারের দুর্বলতা প্রমাণিত হয়। এমনকি গণ আন্দোলনের মুখে আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন, অর্থাৎ তিনি 25শে মার্চ 1969 সালে মোহাম্মদ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়ে কিন্তু এই দেশ ত্যাগ করেছিলেন। তো এটি যেমন ছিল বাঙালিদের জন্য এক বিরাট বিজয়, তেমনি আইয়ুব খানের জন্য ছিল আত্মঘাতী পরাজয়। তো এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ব পাকিস্তানের রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে তিনি পরিণত হয়েছিলেন। 69-এর 22 ফেব্রুয়ারি, যেটা আমি একটু আগে বললাম যে কারাগার থেকে বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার পর ছাত্র সংগ্রামের পক্ষ থেকে 23 ফেব্রুয়ারি তৎকালীন রেসকোর্স ময়দান, সোহরাওয়ার্দী উদ্যান বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রদের পক্ষ থেকে সংবর্ধনার ব্যবস্থা করা হলো এবং সেখানে ডাকসু ভিপি সংগ্রাম পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে বিভূষিত করেছিলেন। তো আমরা দেখতে পাই যে এই যে 68-র যে মামলা এবং শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান যেটা হয়েছিল ছাত্রদের 11 দফার মধ্য দিয়ে, তো সেই আন্দোলনের যদি ফলাফলটা আমরা একটু সংক্ষেপে জানতে চাই, তাহলে বলতে হয় জাতীয়তাবাদের বিকাশ, আমাদের বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল এর মাধ্যমে। 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটি হিসেবে ঘোষণা পেয়েছিল এবং সেটি এখনো বর্তমান আছে। 70 সালের যে নির্বাচন, সেই নির্বাচন ঘোষণা করতে বাধ্য হয়েছিল সরকার এই 69-এর গণ অভ্যুত্থানের কারণেই, এবং নির্বাচনে আওয়ামী লীগের যে বিজয়, সেই বিজয় হয়েছিল, যে অর্জন হয়েছিল, সেটি 69-এ যে আওয়ামী লীগের যে ভূমিকা ছিল সেই কারণেই। এই আন্দোলনের মধ্য দিয়ে ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয়েছে, এমনকি আইয়ুব খানের পতন এবং এদেশ থেকে তিনি বিদায় নিয়েছেন শাসন ছেড়ে দিয়ে, এবং আমাদের যে 71 সালে আমরা স্বাধীন হয়েছি, সেই স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণাও পেয়েছিলাম আমরা এই গণ অভ্যুত্থান থেকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যা শিখলাম সেখান থেকে একটি বাড়ির কাজ তোমাদের জন্য দিচ্ছি, 1969-এর গণ অভ্যুত্থানের ফলাফল, শিক্ষা এবং লেখা। তো তোমাদের আশা করছি আমি যে আজকের আলোচনাটি তোমাদের ভালো লেগেছে এবং এটি অবশ্যই তোমাদের ভালো করে শিখতে হবে। আমাদের
বাংলাদেশের ইতিহাস না জানলে বাঙালি আমরা কি ধরনের জাতি, আমরা কি পারি ইত্যাদি জিনিসগুলো সঠিকভাবে জানা যায় না। কাজেই আমি অনুরোধ করব যে তোমাদের এই জিনিসগুলো ভালোভাবে শিখবে এবং মনে রাখবে। তো তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।